শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকের দিনটা আমাদের সকলের কাছেই একটা ঐতিহাসিকভাবে খুবই গুরুত্বপূর্ণ দিন। আমরা আজকের দিনে স্বামী বিবেকানন্দ এবং সূর্য সেনের প্রতি আমাদের সম্পূর্ণ শ্রদ্ধা অর্পণ করব এবং তাদের স্মৃতির উদ্দেশ্যে আমাদের সমস্ত রকম শ্রদ্ধা জানিয়ে আজকের এই ভিডিও আমরা শুরু করতে চলেছি। এবং আজকের ভিডিওটা এই ঐতিহাসিক প্রেক্ষাপটের সাথে সামঞ্জস্য রেখেই হবে। তার কারণ আমাদের ভারতীয় মনীষী এবং ভারতীয় বিপ্লবীরা ভারত মায়ের জন্য নিজেদের জীবন উৎসর্গ করতে এবং সমস্ত রকম কাজকর্ম করতে যে বিন্দুমাত্র দ্বিধা করেননি, এই সমস্ত বিষয়গুলো আমরা ভারতবর্ষের ইতিহাস থেকে খুব ভালোভাবে জানতে পারি। এবং সেই জন্যই আসন্ন যে WBCS পরীক্ষা 2021 সালের, যেটার ফর্ম ফিল আপের শেষ পর্যায়ে বর্তমানে চলছে এবং পাবলিক সার্ভিস কমিশন ঘোষণা করে দিয়েছে যে প্রিলিমিনারি পরীক্ষা আগামী কয়েক মাসের মধ্যে অনুষ্ঠিত হবে, সেই পরীক্ষার একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আজকের সাথে সামঞ্জস্য রেখেই ভারতবর্ষের ইতিহাস, এই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব। ঠিক আছে, আমার মনে হয় যে এই আলোচনার জন্য পেছনে যে বোর্ডটা রেখেছি, সেই বোর্ডে যদি আমরা পুরো বিষয়টা লিখে লিখে বুঝে নিই, তাহলে আমাদের পক্ষে বিষয়টা অনেক সুবিধাজনক হবে এবং তোমরাও নিজেদের প্রস্তুতির জন্য নিজেদের পছন্দ মতো এবং সুযোগ সুবিধা মতো একটা সুনির্দিষ্ট রোড ম্যাপ তৈরি করে নিতে পারবে। ঠিক আছে, তাহলে আজকে আমরা আমাদের আলোচনার মধ্যে ঢুকে পড়ি এবং আলোচনাটা শুরু করা যাক। ঠিক আছে, দেখো, আমরা WBCS পরীক্ষার সিলেবাস যদি দেখি, তাহলে দেখব যে ইন্ডিয়ান হিস্ট্রি যেটা রয়েছে সিলেবাসে যা লেখা আছে, সেখানে ইন্ডিয়ান হিস্ট্রি থাকে হচ্ছে 25 নম্বর, আর ইন্ডিয়ান ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট যেটা, সেটা থাকে হচ্ছে 25 নম্বর। তাহলে এই যে দুটো পোর্শন রয়েছে, এই দুটোকে যদি আমরা অ্যাড করি, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমাদের এই সম্পূর্ণ আর কি, মানে হিস্ট্রি যেটা রয়েছে সেখান থেকে আমাদের 25 যোগ 25 অর্থাৎ 50 নম্বরের প্রস্তুতি আমাদেরকে হিস্ট্রি থেকে নিতে হয়। ঠিক আছে, এবার টোটাল WBCS প্রিলিমস যে পরীক্ষাটা, সেটা হচ্ছে 200 নম্বরের পরীক্ষা। এখন এই টোটাল 200 নম্বরের মধ্যে 50 নম্বর আমাদের আসে হচ্ছে ইতিহাস থেকে। WBCS প্রিলিমস এর মধ্যে আরো যে 6টা সাবজেক্ট আছে, কোনোটাই কিন্তু এতটা গুরুত্ব এনজয় করে না যতটা আর কি মানে ইন্ডিয়ান হিস্ট্রি এবং ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের যে কম্বিনেশন, তারা আর কি মানে এনজয় করে। ফলত আমরা বলতে পারি যে WBCS পরীক্ষার ক্ষেত্রে ইতিহাস যেটা রয়েছে সেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এবং এখান থেকে 50 নম্বর আসে। আমাদের টার্গেট থাকা উচিত সবসময় যে এই 50-এর মধ্যে অন্তত 45-46 নম্বর মতো তুলে ফেলা। ঠিক আছে, 45-46 নম্বর মতো যদি আমরা এই 50-এর মধ্যে তুলতে পারি, তাহলে আমাদের কিন্তু WBCS পরীক্ষাতে প্রিলিমিনারি কোয়ালিফাই করতে খুব একটা অসুবিধা হয় বলে আমার জানা নেই, মানে মনে হয় না। এবং আমরা যদি একটা সুনির্দিষ্ট স্মার্ট ওয়ার্ক ও সিস্টেমেটিক্যালি লেখাপড়া করি, তাহলে আমরা এই 50-এর মধ্যে 45-46 নম্বর অনায়াসে তুলতে পারি। ঠিক আছে, তাহলে সেটার জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের প্রিভিয়াস কোশ্চেন পেপার অ্যানালিসিস করতে হবে। ঠিক আছে, কেন কোশ্চেন পেপার অ্যানালিসিস করতে হবে সেটা দেখে নেওয়া যাক। দেখো, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার অ্যানালিসিস করে আমি একটা সিদ্ধান্তে আর কি মানে উপনীত হয়েছি, আমার মনে হয় যেটা তোমাদের সবার জন্য ভীষণভাবে উপকারী। সেটা হচ্ছে আমি 2016 সালের
প্রিলিমস থেকে 2020 সালের বিগত 5 বছরের প্রিলিমিনারি কোশ্চেন পেপার দেখেছি, ঠিক আছে। সেই কোশ্চেন পেপার দেখে আমি যেটা দেখেছি সেটা হচ্ছে কোশ্চেনের ডিভিশনটা এরকম। আমি যদি আইএইচ বা ইন্ডিয়ান হিস্ট্রিকে এপাশে রাখি আর আইএনএম যেটা রয়েছে সেটাকে যদি আমরা এপাশে রাখি, তাহলে আমি দেখতে পাবো যে আমাদের আইএইচ যেটা রয়েছে, ঠিক আছে, সেই আইএইচ পোর্শন থেকে কোশ্চেন আসার পরিমাণ কিন্তু খুব একটা বেশি নয়, বরং আমাদের এই ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের ক্ষেত্রে 40-এর আশেপাশে, ইভেন কখনো কখনো দেখা গেছে যে এইটা বেড়ে কিন্তু 45 পর্যন্ত চলে গেছে, ঠিক আছে। মানে এরকম কোশ্চেন প্রায় 45টা কোশ্চেন এসছে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট থেকে, ঠিক আছে। আর ইন্ডিয়ান হিস্ট্রি যেটা, সেটাতে আমাদের যে রিমেইনিং পোর্শনটা, মানে আমরা আশা করতে পারি 10-12, কখনো আর কি মানে 14 নম্বর, এই 10-12-14 নম্বরের কোশ্চেন এসছে। অর্থাৎ যদিও সিলেবাসের মধ্যে একটা জিনিস পরিষ্কার লেখা আছে যে হিস্ট্রিতে 50 নম্বর থাকবে, কিন্তু ডাব্লিউবিসিএস এর বিভিন্ন বছরের প্রিলিমসের কোশ্চেন যদি তোমরা ঘাঁটো, তাহলে দেখবে এই 50 নম্বরের যে সীমানা, অর্থাৎ 50 নম্বরের যে সিলিং, সেটা কিন্তু মানা হয়নি, বরং এটা 50 থেকে বেড়ে 55 নম্বর পর্যন্ত পৌঁছে গেছে। এবং এই 55 নম্বরের মধ্যে একটা বিশেষ অংশ ধরে রয়েছে হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট। সুতরাং যেহেতু আমরা এই কোশ্চেন পেপার অ্যানালিসিস করে এই জিনিসটা দেখতে পাই যে ইন্ডিয়ান হিস্ট্রির ক্ষেত্রে মোটামুটি 12-14 নম্বরের মধ্যেই কোশ্চেন সীমাবদ্ধ থাকছে, এবং ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের ক্ষেত্রে কোশ্চেনের পরিমাণ কখনো কখনো 45-এ গিয়ে দাঁড়াচ্ছে বা 45 প্লাসও হচ্ছে, তাই জন্য আমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্টের জায়গা কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টকেই দেওয়া উচিত। তারপরে আমাদের ইন্ডিয়ান হিস্ট্রির ক্ষেত্রে প্রস্তুতি নেওয়া শুরু করা উচিত। সেই জন্যে আমি আমার ছাত্রদেরকে যখন ডাব্লিউবিসিএস এর মানে কোচিং দিচ্ছি বা ডাব্লিউবিসিএস এর জন্য স্টাডি মেটেরিয়াল তাদেরকে দিই বা পড়াই, তাদেরও আমি সব থেকে বেশি গুরুত্ব যেটাতে দিতে বলি সেটা হচ্ছে এই ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, কারণ এইটা আমাদের পরীক্ষার ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এবারে আমাদের যেটা দেখে নেওয়া যাক সেটা হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট যখন এতটা গুরুত্বপূর্ণ, বা ইন্ডিয়ান হিস্ট্রিকে অবশ্যই মানে নম্বর কম থাকলেও আমাদের এটাও তো পেতে হবে, সেক্ষেত্রে আমাদের কোন কোন বইপত্র আমাদের পড়াশোনা করা উচিত, ঠিক আছে। দেখো, এবারে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে বুকস। প্রথমে বইপত্রের ক্ষেত্রে একটা জিনিস বলি যে এরকম ধারণা নিয়ে বাঁচা উচিতই নয় যে শুধুমাত্র আমাদেরকে ইংরেজি বই পড়তে হবে, বাংলা বই পড়লে কিছু হবে না, এরকম ভাবার কোনো কারণ নেই। হ্যাঁ, ইংরেজি বইতে তথ্যের পরিমাণ বেশি থাকে, তোমরা বাংলা বই এবং ইংরেজি বই দুটোই পড়তে পারো, বাংলা বইও অবশ্যই পড়তে পারো। বাংলা বই পড়লেও এবং খুঁটিয়ে পড়লেও সেটা কিন্তু আমাদের ডাব্লিউবিসিএস পরীক্ষার ক্ষেত্রে যথেষ্টই উপকারী। প্রথমেই আমি যেহেতু আমাদের মাতৃভাষা বাংলা এবং আমাদের যারা ডাব্লিউবিসিএস পরীক্ষা দেয় সেই সমস্ত ক্যান্ডিডেটদের একটা বিশাল অংশ বাংলায় পড়তেই স্বচ্ছন্দ বোধ করে, তাই আমার মনে হয় যে কখনো ভাষা একটা চাকরির পরীক্ষায় পাশ করার ক্ষেত্রে বাধা হওয়া কখনো উচিত না। আমরা তাই জন্য সবার প্রথমে বাংলায় কোন কোন বইগুলো পড়া উচিত সেগুলোর নাম দেখব। এখন দেখো, বই প্রচুর আছে, কিন্তু যেগুলো পরীক্ষার জন্য অন্তত গুরুত্বপূর্ণ সেগুলো। 1 নম্বর বই আমি বাংলায় যেটা বলবো সেটা হচ্ছে জীবন মুখোপাধ্যায়। এই যে জীবন মুখোপাধ্যায়ের বইটা, এইটা ইন্ডিয়ান হিস্ট্রির জন্য খুব ভালো। চক্রবর্তী কয়াল হাজরা যে বইটা রয়েছে সেটা হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের জন্য খুব ভালো। তাই জন্য আমি জীবন মুখোপাধ্যায়ের পাশে আইএইচ মেনশন করলাম, চক্রবর্তী কয়াল হাজরার পাশে আইএনএ মেনশন করলাম। যদিও দুটো বইতেই পুরো ইতিহাসটাই রয়েছে 1947 সাল পর্যন্ত, কিন্তু জীবন মুখোপাধ্যায়টা আমি নিজে পড়ে দেখেছি যে ইন্ডিয়ান হিস্ট্রি খুবই ভালো রয়েছে। চক্রবর্তী কয়াল হাজরার বইতে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট যা ভালো রয়েছে সেরকম ভালো বোধহয় খুব ইংরেজি বইগুলোতেও অতটা ভালো নেই, প্রচন্ড ভালোভাবে এখানে লেখা আছে। আর একটা বইয়ের কথা এখানে মানে উল্লেখ করে দেওয়া উচিত, যেটা খুব একটা বেশি বাজে মানে এখনো আমরা জানি না হয়তো, সেটা হচ্ছে এইটা। জীবন মুখোপাধ্যায় এবং বিভাস ঘোষালের লেখা একটা বই আছে,
আমি তোমাদেরকে বইটা একবার দেখিয়েও দিচ্ছি, ঠিক আছে? এই বইটা তোমরা পড়তে পারো, ছায়া প্রকাশনী থেকে প্রকাশিত, জীবন মুখোপাধ্যায় এবং বিভাস ঘোষালের লেখা বই। এই বইটাও ডাব্লিউবিসিএস পরীক্ষার ক্ষেত্রে সমানভাবে খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের যদি মনে হয় যে এই দুটো বই আলাদা আলাদা ভাবে পড়বো না, তাহলে তোমরা প্রিলিমিনারির জন্য অনায়াসে এই বইটাও খুব ভালো করে পড়ে চলে যেতে পারো, ঠিক আছে? জীবন মুখোপাধ্যায় এবং বিভাস ঘোষালের লেখা, ছায়া প্রকাশনী থেকে। এবার আমরা আসবো ইংরেজির যে বইগুলো পড়া দরকার। ইংরেজির বাজারে প্রচুর বই আছে ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে, কিন্তু প্রিলিমিনারির ক্ষেত্রে আমার যেহেতু মনে হয় যে প্রচুর বই না পড়ে অন্তত একটা বা দুটো বই খুব ভালোভাবে পড়া উচিত, সেক্ষেত্রে আমি তোমাদেরকে জাস্ট দুটো বইয়ের নামই সাজেস্ট করব, বেশি বই পড়তে বলবো না। একটা হচ্ছে পুনম দালাল ম্যাডামের লেখা যে ইন্ডিয়ান হিস্ট্রির বইটা আছে, এনসিয়েন্ট এবং মিডিয়াভাল হিস্ট্রি, সেই বইটা খুব ভালোভাবে পড়া উচিত। 2 নম্বর হচ্ছে রাজীবাহির স্যারের যে বইটা আছে সেই বইটা পড়া উচিত, সেটা ন্যাশনাল মুভমেন্ট বা মডার্ন ইন্ডিয়ার উপরে। এই দুটো বই আমার মনে হয় ডাব্লিউবিসিএস প্রিলিমস পরীক্ষার পক্ষে যথেষ্ট। এবার অনেকের মনে একটা প্রশ্ন আসতেই পারে যে আমরা কি তাহলে সোনালী বনসালের বই পড়বো না? আমি বলবো যে তোমাদের কাছে যদি সোনালী বনসাল বা কৃষ্ণা রেড্ডি বা ভিকে অগ্নিহোত্রীর বই, অথবা রামশরণ শর্মার বই, অথবা তোমাদের কাছে বিপান চন্দ্রের বই, এই ধরনের প্রচুর বই তোমাদের কাছে থাকতে পারে, কিন্তু প্রিলিমিনারির আগে এত বই পড়ে তোমাদের সময় নষ্ট না করাই ভালো। কারণ দেখো, প্রিলিমিনারি তোমাদের ইতিহাস শুধুমাত্র পড়লে হবে না, ইতিহাসের সাথে তার পাশাপাশি আরো অন্তত 6খানা সাবজেক্ট তোমাদের পড়তে হবে। তাই পুরো সময়টা যদি ইতিহাসের পেছনেই দেবে তাহলে কি করে সময় কাটাবে? সেই জন্য আমার যেটা মনে হয়, তোমাদের যদি ওই যে সোনালী বনসাল বা বিপান চন্দ্র যাই বলো না কেন, বা কৃষ্ণা রেড্ডি, ওই সমস্ত বইগুলো থেকে যদি তোমাদের স্টাডি মেটেরিয়াল তৈরি করা থাকে, তাহলে তোমরা সেই স্টাডি মেটেরিয়াল পড়তে পারো, অসুবিধার কোনো ব্যাপার নেই। কিন্তু যদি স্টাডি মেটেরিয়াল তৈরি করা না থাকে, তাহলে সেক্ষেত্রে আমি বলবো যে পরীক্ষার আগে এই অল্প সময়ে অত ভারী ভারী বই পড়ার দরকার নেই, কারণ সেক্ষেত্রে তোমাদের সময়টা তোমরা হয়তো দিয়ে উঠতে পারবে না, ঠিক আছে? তাই জন্য আমার মতে বেস্ট বই ইংরেজির ক্ষেত্রে পুনম দালাল ম্যাডামের লেখা, খুব সহজ ভাষায় লেখা আছে, ইন্ডিয়ান হিস্ট্রির যে বইটা রয়েছে সেটা পড়া উচিত, এবং রাজীবাহির স্যারের ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, এই দুটো বই। আর আমি যে দুটো বাংলার বই বললাম, জাস্ট এই বইগুলো পড়লেই আমাদের ডাব্লিউবিসিএস প্রিলিমস কোয়ালিফাই করতে অন্তত কোনো সমস্যা থাকবে না, ঠিক আছে? এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ডাব্লিউবিসিএস এ কোন কোন চ্যাপ্টার গুলোর উপর বিগত বছরের প্রশ্নপত্র থেকে ইম্পর্টেন্স দিয়ে কোশ্চেন এসছে। তাহলে এবারে আমাদের হেডিং হচ্ছে ইম্পর্টেন্ট চ্যাপ্টার্স। দেখো, ইম্পর্টেন্ট চ্যাপ্টার্স এর ক্ষেত্রে আমার মনে হয় যে সবার প্রথমে আমার ইন্ডিয়া ন্যাশনাল মুভমেন্ট থেকে বলা উচিত, কারণ আমরা দেখলাম যে ইন্ডিয়া ন্যাশনাল মুভমেন্ট থেকে কত বেশি করে কোশ্চেন পরীক্ষাতে আসছে, ঠিক আছে? তাহলে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট থেকে সবার প্রথমে কোন কোন অধ্যায়গুলো আমাদের গুরুত্ব দিয়ে পড়তে হবে সেগুলো লিখে নেওয়া যাক। প্রথম অধ্যায় যেটা আমাদের গুরুত্ব দিয়ে পড়া উচিত সেটা হচ্ছে এই পর্যায়ে যে সমস্ত সাংস্কৃতিক প্রেক্ষাপট বা সাংস্কৃতিক বিকাশ, ঠিক আছে, যে সমস্ত সাংস্কৃতিক আন্দোলনগুলো হয়েছিল সারা ভারতবর্ষ জুড়ে, নানা রকম প্রচুর আন্দোলন হয়েছিল, সর্বপ্রান্তে হয়েছিল, সেই সমস্ত সাংস্কৃতিক আন্দোলনগুলো আমাদের এইখানটাতে খুব ভালো করে পড়তে হবে। সেটা বিদ্যাসাগর, রাজা রামমোহন রায় থেকে দেবেন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে আত্মারাম পাণ্ডুরঙ্গে, পুনের সার্বজনিক সভা থেকে শুরু করে আরো যত যত আন্দোলন আছে, ঠিক আছে, সমস্ত আন্দোলনগুলো, ইভেন আমেরিকার যে থিওসফিক্যাল সোসাইটি বা তার ভারতবর্ষে যে আগমন, সেই জিনিসগুলোও কিন্তু এই সাংস্কৃতিক বিকাশের মধ্যে আমি সবটাকে ইনকর্পোরেট করে দিলাম, ঠিক আছে? 2 নম্বর আমাদের যেটা পড়া উচিত সেটা হচ্ছে অবশ্যই
জাতীয় কংগ্রেস বা ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, ঠিক আছে। তার এই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ঠিক আছে, জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠা হয়েছে, তার ফোররানার কে ছিল, জাতীয় কংগ্রেসের প্রত্যেকটা অধিবেশনগুলোতে কারা সভাপতি ছিলেন, এবং সেই সমস্ত অধিবেশনের কোনটার কি অবজেক্টিভ ছিল, একদম আমাদের 1947 সাল পর্যন্ত প্রত্যেকটা জিনিস আমাদেরকে কিন্তু খুব ধরে ধরে গুরুত্বপূর্ণভাবে পড়তে হবে। 3 নম্বর আমাদের যেটা পড়া উচিত সেটা হচ্ছে ভারতবর্ষের আন্দোলন। ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে যে সমস্ত আন্দোলনগুলো হয়েছিল সেই সমস্ত আন্দোলনের সমস্ত সময়কাল এবং আন্দোলন কোথায় কোথায় অনুষ্ঠিত হয়েছিল, এবং ভারতবর্ষের সারা ভারতবর্ষ জুড়ে বিভিন্ন জায়গাতে, ইভেন আমাদের বাংলাতেও প্রচুর বিদ্রোহ হয়েছিল, সেই সমস্ত বিদ্রোহগুলোর সময়কাল, তাতে নেতা কারা ছিলেন, এবং সেই সমস্ত আন্দোলনের ক্ষেত্রে কোন কোন পত্রিকা পাশে দাঁড়িয়েছিল, তারা কি মতামত নিয়েছিল, এবং প্রত্যেকটার অবজেক্টিভ কি কি ছিল, এগুলো পড়তে হবে। এর মধ্যে স্বদেশী বঙ্গভঙ্গ আমি সবই দিয়ে দিলাম। 4 নম্বর আমাদের যেটা পড়া উচিত সেটা হচ্ছে আমাদের সশস্ত্র বিপ্লব। এবং এই সশস্ত্র বিপ্লব শুধুমাত্র ভারতবর্ষের ভেতরেই না, ভারতবর্ষের ভেতরে এবং বাইরে সর্বত্র কিভাবে সশস্ত্র বিপ্লব ছড়িয়ে পড়েছিল, তাতে কারা নেতা ছিলেন, তাতে কি কি সাফল্য লাভ হয়েছিল, বা কোন কোন ক্ষেত্রে ব্যর্থতা হয়, যে সমস্ত কেসগুলো কোর্টে উঠেছিল সেখানে উকিল কারা ছিলেন, কোন কোন কোটেশন দেওয়া হয়েছিল, উক্তি দেওয়া হয়েছিল, সেগুলো সবকিছু আমাদের এখানে পড়তে হবে সশস্ত্র বিপ্লবে। 5 নম্বর আমি যেটা বলবো পড়ার জন্য সেটা হচ্ছে গান্ধী যুগ। মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকাতে যে সমস্ত কাজকর্মগুলো করেছিলেন সেগুলো, এবং তারপর তিনি ভারতবর্ষে আসেন, ভারতবর্ষে এসে কিভাবে রাজনীতির সাথে জড়িয়ে পড়েন, এবং তার সমসাময়িক সমস্ত রাজনীতি যেটা রয়েছে, যা যা বৈঠক হয়েছিল সেগুলো, তার লক্ষ্য কি ছিল, কত সালে হয়েছিল, কারা কারা অংশগ্রহণ করেছিলেন, এখানে যা যা কিছু আছে, এবং তার যেসব কর্ম উদ্যোগ রয়েছে সেগুলো সবই এখানে, তার যে সমস্ত নেতৃত্বদানকারী আন্দোলন রয়েছে সেগুলো সব পড়তে হবে। 6 নম্বর আমাদের যেটা পড়া উচিত সেটা হচ্ছে জাতীয় এরপরে আমাদের শেষ পর্যন্ত, অর্থাৎ 1947 সালে স্বাধীনতা পাওয়া পর্যন্ত, 15ই আগস্ট পর্যন্ত আমাদের যাবতীয় যা কিছু আছে স্বাধীনতা আন্দোলনের শেষ পর্যায়ে, অর্থাৎ চরম অধ্যায় যেটা রয়েছে, সেই জিনিসগুলো আমাদেরকে এর মধ্যে পুরো খুঁটিয়ে পড়তে হবে। 7 নম্বর আমরা যেটা বাদ রেখেছি সেটা হচ্ছে সিপাহী বিদ্রোহ। ঠিক আছে, এই যে সিপাহী বিদ্রোহ আমরা পড়বো, সিপাহী বিদ্রোহের সাথে আরো কিছু জিনিস পড়ে রাখবো। সেই সময় হচ্ছে ভারতবর্ষের শিক্ষানীতি, যে সমস্ত সমাজ সংস্কারের আর কি নীতি নেওয়া হয়, বিভিন্ন বিদ্যালয় প্রতিষ্ঠা হচ্ছিল, শিক্ষা সম্পর্কীয় যে সমস্ত প্ল্যানগুলো নেওয়া হয়েছিল, এগুলো সবই আমরা ওই জায়গাতে পড়ে নেবো। ঠিক আছে, এবং 8 নম্বর যেটা আমরা পড়বো সেটা হচ্ছে ভাইসরয়। লাস্ট হচ্ছে ভাইসরয়গণ, অর্থাৎ একেবারে প্রথম ভাইসরয় থেকে শুরু করে শেষ ভাইসরয় পর্যন্ত কি কি কার্যাবলী হয়েছিল, এবং সেই সমস্ত ভাইসরয়দের সম্পর্কে আমরা আর কি ডিটেলস এখানে পুরো জিনিসটা আলোচনা করে নেব। এবং এইটা আলোচনা করতে গিয়ে সেই সময় কোন কোন পত্রিকা প্রকাশিত হয়েছিল, কে কি উক্তি করেছিলেন, তারপরে কে কি বই লিখেছিলেন, সেই জিনিসগুলো আমরা পুরোটা পড়বো। আমার মনে হয় প্রত্যেক ভাইসরয়ের আন্ডারে প্রত্যেকটা অ্যাক্ট বা কি আন্দোলন হয়েছিল সেগুলো পড়লে আমরা এতক্ষণ পর্যন্ত যে 7টা জিনিস পড়েছিলাম, একেবারে সাংস্কৃতিক বিকাশ, তারপরে হচ্ছে জাতীয় কংগ্রেস, তারপরে আন্দোলন, সশস্ত্র বিপ্লব, গান্ধী যুগ, জাতীয় আন্দোলন, সিপাহী বিদ্রোহ এবং ভাইসরয়, পুরোটা যদি আমরা পড়ে যাই, বিশেষ করে এই ভাইসরয়ের মধ্যে যদি আমরা সবগুলোকে একবার করে রিভাইজ করতে পারি, আমার মনে হয় যে তাহলে আমাদের সবচেয়ে ভালো হবে। এটা হচ্ছে আমাদের INM এর ক্ষেত্রে, ঠিক আছে, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, এইটার ক্ষেত্রে আমাদের এই অংশটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এরপরে আমরা যেটাতে যাব সেটা হচ্ছে ইন্ডিয়ান হিস্ট্রির ক্ষেত্রে কোন কোন অধ্যায় আমাদের গুরুত্বপূর্ণ। এরপরে আমরা আসবো হচ্ছে ইন্ডিয়ান হিস্ট্রির ক্ষেত্রে কোন কোন অধ্যায় আমাদের গুরুত্বপূর্ণ। ইন্ডিয়ান হিস্ট্রির ক্ষেত্রে প্রথমেই আমাদের যেটাতে গুরুত্ব দেওয়া উচিত সেটা হচ্ছে সিন্ধু সভ্যতা।
সিন্ধু সভ্যতা এবং তার সাথে আর্য সভ্যতা, এই পুরো জিনিসটা আমাদের প্রথমে খুব ভালো করে গুরুত্ব দিয়ে পড়া উচিত। 2 নম্বরে আমরা যে জায়গাটাতে মানে গুরুত্ব দেব সেটা হচ্ছে ষোড়শ মহাজনপদ থেকে। ষোড়শ মহাজনপদ থেকে আমরা শিশুনাগ, তারপরে হচ্ছে মৌর্য, এই সমস্তগুলো খুব ভালো করে পড়বো। সেই সময় আর কি মানে হুনদের আধিপত্য যেটা এসেছিল সেইগুলো পড়বো, এবং এই সমস্ত সময়ে যা যা জিনিস ঘটেছে সেগুলো আমরা খুব ভালোভাবে এখান থেকে পড়বো। 3 নম্বরে আমরা যেটাতে পড়বো সেটা হচ্ছে গুপ্ত যুগ। ঠিক আছে, গুপ্ত যুগ আমরা খুব ভালোভাবে পড়বো 3 নম্বরে এসে, এবং তারপরে সেখান থেকে আর কি মানে পালদের সময়কালে যেসব ব্যাপার হয়েছে সেগুলোও আমরা পড়বো, তার সাথে সেন বংশ যেটা রয়েছে সেটাও আমরা পড়বো। তারপরে 4 নম্বরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে বিজয়নগর এবং বাহমনি। বিজয়নগর এবং বাহমনি এটা আমরা আর কি মানে 4 নম্বর অধ্যায়ে এসে ভীষণ ভালো করে পড়বো। এবং 5 নম্বরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সুলতানি রাজবংশ, মানে দিল্লি সুলতানি থেকে শুরু করে বাকি যা যা কিছু আছে সবকিছু আমরা পড়বো। 6 নম্বরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে মুঘল সাম্রাজ্য। এবং এই মুঘল সাম্রাজ্যের মধ্যে আমরা যে শুধু মুঘলদেরকে পড়বো তাই নয়, মুঘলদের পড়বো, তার সাথে ল্যাটার মুঘলস পড়বো, এবং অবশ্যই তার সাথে আর কি মানে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে এখানে শিবাজির সম্পর্কেও আর কি মানে খুব ভালো করে পড়া উচিত, এবং শিবাজির পরবর্তী যারা ছিলেন তাদের সম্পর্কেও আমাদের এই জায়গাটাতে খুব ভালোভাবে গুরুত্ব দিয়ে পড়ে নেওয়া উচিত। এরপরে আমরা 7 নম্বরে যে জায়গাটাতে আসবো সেটা হচ্ছে বৌদ্ধ ও জৈন আন্দোলন, অর্থাৎ বিভিন্ন ভারতবর্ষে যে প্রতিবাদী আন্দোলনগুলো উঠেছিল সেই সমস্ত প্রতিবাদী আন্দোলনগুলোর সম্পর্কে আমরা এই জায়গাটাতে খুব ভালোভাবে পড়বো। এবং লাস্ট 8 নম্বর যেটা আসবে সেটা হচ্ছে বিভিন্ন রকম উৎস, অর্থাৎ যে সমস্ত বইপত্রগুলো ভারতবর্ষে আছে, মানে ভারতের ইতিহাস জানতে কোন কোন বই থেকে আমরা সাহায্য পাই, ঠিক আছে, সেই সমস্ত বইয়ের নাম বা আরো যে সমস্ত মানে শিলালিপি আছে সবগুলোর সম্পর্কে আমরা ডিটেলসে আলোচনা করবো। আমার মনে হয় যে এইভাবে তোমরা যদি ইন্ডিয়ান হিস্ট্রিটাকে 8টা পার্টে ভাগ করে নাও এবং 8টা পার্টে ভাগ করে নিয়ে পড়ো, তাহলে যেটা তোমাদের পরীক্ষার ক্ষেত্রে অনেক সুবিধা হয়। প্রথমে সিন্ধু সভ্যতা, আর্য সভ্যতা, তারপর ষোড়শ মহাজনপদ থেকে শুরু করে আর কি মানে মৌর্য যুগ খুব ভালোভাবে পড়লে, তারপরে গুপ্ত যুগ মানে গুপ্ত যুগ পড়লে, তারপরে পাল বংশ, সেন বংশ এগুলো পড়লে, এবং দাক্ষিণাত্যে সেই সময় আর কি মানে আরো যা যা কিছু হয়েছে, চোলদের হয়েছে, তারপরে রাষ্ট্রকূটদের হয়েছে, এই চালুক্য বংশ যেগুলো রয়েছে এগুলো সবকিছু আর কি মানে পড়লে। আমি এখানে লিখে দিই এটা, চোল, চালুক্য, রাষ্ট্রকূট, আরো আর কি মানে দাক্ষিণাত্যে যা যা কিছু হয়েছে সবকিছু। অবশ্যই এর মধ্যে হর্ষবর্ধনও থাকবে, ঠিক আছে। আমি এই পুরো জায়গাটাকেই একসাথে মেনশন করে দিলাম, তার সাথে বাংলায় আর কি মানে পাল বংশ, তারপরে হচ্ছে সেন বংশ, সবকিছু এর মধ্যে পড়বে। এরপরে হচ্ছে বিজয়নগর এবং বাহমনি যেটা রয়েছে সেটা অবশ্যই এর সাথে পড়বে। হ্যাঁ, এখানে একটা কথা বলে দেওয়ার আছে, বিজয়নগর এবং বাহমনি যেমন তোমরা পড়লে, ঠিক আছে, তার সাথে মানে শিখদের যে সমস্ত ধর্মগুরু যারা রয়েছে ওই জিনিসটা এখানে বাদ চলে গেছে। শিখদের যে সমস্ত ধর্মগুরুরা রয়েছে তাদের কিন্তু প্রত্যেকের নাম এবং তারা কি কি কাজ করেছিলেন, তারা কাদের সাথে যুক্ত ছিলেন সেটাও এখানে পড়ে নেবে। তারপরে হচ্ছে দিল্লি সুলতানি, দিল্লি সুলতানি যে জায়গাটা রয়েছে সেটা পুরোটা তোমরা ডিটেলসে পড়াশোনা করবে। তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে মুঘল এবং তার সাথে শিবাজি, এই জায়গাটা কিন্তু খুব ভালো করে আমাদেরকে পড়তে হবে। তারপরে হচ্ছে বৌদ্ধ এবং জৈনদের যে সমস্ত প্রতিবাদী আন্দোলনগুলো ভারতবর্ষের ক্ষেত্রে হয়েছিল সেটা পড়তে হবে। আর শেষ যেটা সেটা হচ্ছে ভারতীয় ইতিহাসের যে সমস্ত সোর্স বা উৎসগুলো রয়েছে সেগুলো ভালো করে পড়তে হবে। এই কটা অধ্যায় বা এই ইন্ডিয়ান হিস্ট্রিকে যদি 8টা চ্যাপ্টারে, ইম্পর্টেন্ট চ্যাপ্টারে ভাগ করে নাও, তাহলে আমার মনে হয় যে তোমাদের আর আশা করি মানে খুঁটিয়ে পড়ে গেলে পড়ার ক্ষেত্রে আর কোনো চাপ থাকবে না। লাস্ট আমরা যেটা বলবো সেটা হচ্ছে আমাদের পড়ার যে ধাপগুলো সেগুলো কিরকম হওয়া উচিত। পড়ার যে সমস্ত আমাদের ধাপগুলো কিভাবে হওয়া উচিত সেটা আমি একবার লিখে দিই। স্টেপস ফর প্রিপারেশন, ঠিক আছে। সবার প্রথমে দেখো যেটা পড়বে সেটা হচ্ছে টেক্সট বুক।
সবার প্রথমে যেটা করবে সেটা হচ্ছে টেক্সট বুকটা খুঁটিয়ে পড়বে, প্রথম থেকে শেষ পর্যন্ত এমন ভাবে পড়বে যাতে পুরো জিনিসটা মাথায় আর কি মানে একদম ছবির মতো বসে যায়, কোনো জায়গাতে কোনো অংশ বাদ না থাকে। 2 নম্বর যেটা করবে টেক্সট বুক পড়ার পরে সেটা হচ্ছে প্রিভিয়াস 20 ইয়ার্স কোশ্চেন সলিউশন। ঠিক আছে, মানে লোকে 10 ইয়ার্স বলে, আমি 10 ইয়ার্স নয়, আমি বলে দিলাম প্রিভিয়াস 20 ইয়ার্স কোশ্চেন যেটা রয়েছে ডাব্লিউবিসিএস প্রিলিমস এর ক্ষেত্রে এবং মেন্স এর ক্ষেত্রে যা যা এসছে সেগুলো খুব ভালোভাবে সলভ করবে। আর 3 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে এমসিকিউ প্র্যাকটিস। বিভিন্ন বইপত্র যেগুলো রয়েছে সেগুলো থেকে পুরোপুরি এমসিকিউ প্র্যাকটিস করবে। আর 4 এবং লাস্ট পার্ট যেটা রয়েছে সেটা হচ্ছে মক টেস্ট। দেখো, আমার যেটা মনে হয় যে মক টেস্ট দিলে তোমাদের খুবই সুবিধা, কিন্তু প্রথম থেকেই একেবারে যে মক টেস্ট দিতে হবে এরকম মানসিকতা নিয়ে না চলাই ভালো। কারণ তোমার যদি কোনো কিছু প্রস্তুত সেভাবে না হয়ে থাকে, তুমি যদি মক টেস্ট দাও, তাহলে আমার যেটা মনে হয় যে সেটা তোমাদের ক্ষেত্রে একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে। তাই জন্য সবার প্রথমে পুরো টেক্সট বুক যে বইগুলোকে তুমি বেছে নিয়েছো তোমার সুবিধা মতো এবং তোমার পছন্দ মতো, সেগুলো একদম ভালোভাবে খুঁটিয়ে পড়ে নাও যাতে ছবির মতো পুরো জিনিসটা মাথার মধ্যে প্রবেশ করে। 2 নম্বর হচ্ছে ডাব্লিউবিসিএস পরীক্ষায় আসা প্রিভিয়াস 20 ইয়ার্স, অর্থাৎ 2001 থেকে 2020 সাল পর্যন্ত যা যা কোশ্চেন আছে সবকিছু তুমি ইউটিউবে সেগুলো পেয়ে যাবে ইজিলি, সেগুলোকে খুব ভালো করে সলভ করে নাও। তারপর হচ্ছে বিভিন্ন রকম বই থেকে, সে তুমি 14,000 হতে পারে, 11,000 হতে পারে, বিভিন্ন বই থেকে প্রয়োজনীয় এমসিকিউ যেগুলো রয়েছে সেগুলো প্র্যাকটিস করো। এবং লাস্ট স্টেপ যেটা রয়েছে সেটা হচ্ছে তুমি মক টেস্ট দাও। ঠিক আছে, আমার মনে হয় যে এই 4টে স্টেপ যদি তুমি আর কি মানে প্রস্তুতি নাও, তাহলে ডাব্লিউবিসিএস প্রিলিমস পরীক্ষাতে তোমাকে অন্তত ইতিহাসে কেউ আর আটকাতে পারবে না। ঠিক আছে, এই যে কথায় একটা বারবার বলে যে ইতিহাস যার প্রিলিমস তার, আমার মনে হয় যে এই 4টে স্টেপ যদি তোমরা অনুশীলন করো এবং অবশ্যই মানে প্রত্যেকটা ধাপেই কিন্তু তোমরা চেষ্টা করবে বারবার করে মানে রিভিশন করে নিতে, মানে যে জায়গাগুলোতে তোমাদের অসুবিধা হচ্ছে বা আটকাচ্ছে সেই জায়গাগুলো আরেকবার করে পড়ে নিতে। আমার মনে হয় যে তাহলে এটা তোমাদেরকে ডাব্লিউবিসিএস এর প্রিলিমস এর যে মানে বাধাটা সেটা খুব ইজিলি অতিক্রম করতে সাহায্য করবে এবং তুমি টার্গেট রাখবে যাতে প্রিলিমসে তুমি 45 থেকে অন্তত 46 নম্বর পেয়ে কোয়ালিফাই করতে পারে। এই হচ্ছে পুরো ধারণা। আমার মনে হয় যে আমি আজকে যেগুলো করলাম সেটা হচ্ছে প্রথম কোশ্চেন পেপার অ্যানালিসিস করে কোশ্চেনের ট্রেন্ড যেটা বর্তমানে সেট হয়েছে সেটা দেখালাম। 2 নম্বর হচ্ছে সমস্ত বই যেগুলো রয়েছে পড়তে হবে সেগুলো বললাম। থার্ড যেটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার গুলো পড়তে হবে ডাব্লিউবিসিএস প্রিলিমস এর জন্য সেটা বললাম। এবং শেষ প্রিলিমস এর জন্য প্রয়োজনীয় যে সমস্ত স্টেপস গুলো রয়েছে সেগুলো আমি বলে দিলাম। আমার মনে হয় যে ইতিহাস সম্পর্কে আমি পুরো জিনিসটা ক্লিয়ার করতে পেরেছি। ভবিষ্যতে আমি যখন অবশ্যই আর কি মানে মক টেস্ট গুলো নিয়ে আসবো আমার চ্যানেলে ডাব্লিউবিসিএস এর জন্য, সেগুলো তোমরা দিতে পারবে এবং আমি সেক্ষেত্রে তোমাদের মক টেস্টের কোশ্চেন অ্যান্সার নিয়েও আলোচনা করে দেবো। ঠিক আছে, আজ তাহলে এই পর্যন্তই। আর তোমাদেরকে পুনরায় সাফল্যের শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের ভিডিও শেষ করছি। খুব ভালো থেকো এবং দ্রুত সফল হও।